হে বন্ধু, হোয়াটস আপ? ইট ওয়েলকামস টু ডেইরির 7 নম্বর এপিসোডে আজকে রিলিজ হয়েছে। অ্যান্ড টু বি অনেস্ট, এই সিরিজের সব থেকে ব্রুটাল, সব থেকে ইমোশনাল, সব থেকে পেইনফুল এপিসোড ছিল এটা। এটা দেখে আমার রিয়াকশন কিছুটা এরকম ছিল। যাই হোক, আ ভেরি বিগ শাউট আউট টু মিস্টার রিচার্ড রিচ ডেভিস, ওরফে রিচ। ভাই নিজের ভালোবাসার মানুষকে বাঁচানোর জন্য নিজেকে স্যাক্রিফাইস করে দিয়েছে ভাই। স্যালিউট। নো রিয়েলি ব্রাদার ডাই অ্যাজ এ হিরো। রেসপেক্ট। 999 প্লাস। যাকে তো বেশি না ঘেঁটে শুরু করা যাক। ইট ওয়েলকামস টু ডেরি এপিসোড 7 ব্রেকডাউন। আর কিছু ইস্টার এগস যেগুলো আমার চোখে পড়েছে। আর এরকমই ব্রেকডাউন ভিডিও, মুভি রিলেটেড ভিডিওস দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর ওই বেল আইকনটা যেটা আছে পাশে, ওটা একটা বেল ছুঁয়ে মারো, যাতে সমস্ত আপডেট সবার আগে পেতে পারো। এপিসোড শুরু দেয় 1908-এর স্যান্টিনিস ট্রাভেলিং কার্নিভাল দিয়ে, যেটা এর আগে আমরা দেখেছি এপিসোড 4 এ ফ্রান্সিস শপে যেখানে অ্যাটাক করা হয়। এখানে আমরা পেনিওয়াইজ অর্থাৎ বব গ্রের যেটা হিউম্যান ফর্ম, সেটার অরিজিন সম্পর্কে জানতে পারি যে কি করে সে পেনিওয়াইজ হলো। পেনিওয়াইজ নিজের শো এর মাধ্যমে বাচ্চাদের হাসায় এবং তার সাথেই আমরা দেখতে পাই বাচ্চা ইনগ্রিডকে। তো ওটা 1908-এর বাচ্চা ইংরেজ, তখন ৮ কি ৯ বছর বয়স হবে, ডাজন্ট ম্যাটার। শো এর মধ্যেই আমরা দেখতে পাই পেনিওয়াইজের স্ত্রীকে, যাকে শোতে মৃত হিসাবে দেখানো হয়েছে এবং বব শোর পরেও সেটা মেনশন করেন। তবে তার মৃত্যুর কোনো সঠিক কারণ এখানে বলা হয়নি। তবে তার লুকস কিছুটা আমরা এখানে দেখতে পাই। ঠিক এরকমভাবেই শো এর পরে ইংরিড এরকম সেজে ববের সামনে আসে। শো শেষ হওয়ার পরে আমরা একটা মিস্টিরিয়াস ক্যারেক্টার দেখতে পাই একটা বাড়ির একতলার উপরে, যার ব্যাপারে আমি পরে বলছি। শো শেষ হওয়ার পরে বব যখন মেকআপ তুলতে ব্যস্ত থাকে, সেখানে আমরা দেখি ইনগ্রিড মেকআপ করতে ব্যস্ত থাকে। ইনগ্রিড এখানে তার মায়ের মতন ড্রেস পরে আবির্ভূত হয়। ও হ্যাঁ, বব বলেন যে প্রথমবার পেনিওয়াইজ এবং পেরিউইঙ্কেল অর্থাৎ ইনগ্রিড একসাথে শো করবে, যেটা রাতে হবে। এরপরই সম্ভবত ইনগ্রিড ওরকম রূপেই, অর্থাৎ ওরকম মেকআপ করেই বেলুন হাতে নিয়ে পেনিওয়াইজকে সেই কাঠের বাইরে বসে থাকতে দেখা যায়, যেটা আমরা এপিসোড 4 এ ফ্রান্সিস শয়ের থ্রুতে দেখতে পাই। তো এরপর রাতে আমরা দেখতে পাই ববকে পেনিওয়াইজের কস্টিউমে জঙ্গলের কাছে ড্রিংক করতে। আর এই বলেছি যে ড্রিংকের স্বভাবটা তার হয়ে গেছে। শো শেষের সেই মিস্টিরিয়াস যে বাচ্চাটা ছিল, ওটা ছেলে, সে ববের সামনে এসে এবং তার কাছে হেল্প চায়। এবার আমরা অনেকবারই দেখেছি পেনিওয়াইজকে বাচ্চাদের রূপ নিয়ে আসতে। তো এটা খুবই নরমাল ব্যাপার। তো বব সেই বাচ্চাকে সাহায্য করার জন্য জঙ্গলের দিকে চলে যায় এবং তারপর ববের সাথে কি হয় কেউই জানে না। তাই এটা আমরা জানতে পারবো ইট ওয়েলকামস টু ডুডি সিজন 3 তে, যেটা 1908 ওই সাইকেল ঘিরেই হবে। তখন আমরা অবশ্যই জানতে পেরে যাব। তো বব সেই বাচ্চাকে সাহায্য করার জন্য জঙ্গলের দিকে চলে যায়। কিছুক্ষণ পরে সেটের বাকি লোকজন যখন খোঁজাখুঁজি করে, তখন সেটের বাকি লোকজন, পুলিশ সবাইকে পাঠায় এবং সেখান থেকে ববের রুমালটা উদ্ধার হয়, যেটায় পুরোটাই রক্ত মাখা ছিল। এবং সেটা তার ববের মেয়ে অর্থাৎ ইনগ্রিডকে দিয়ে বলে মেবি কোনো উলফের শিকার হয়ে গেছে বব। কিন্তু এরপর ইনগ্রিড কোথায় গেলে, কি করেছে সেসব কিছু আর দেখানো হয় না। সেটা অবশ্য আমরা পরবর্তীকালে দেখতে পাবো। তো এরপরে আসে সেই সুন্দর ইন্ট্রো। আমরা সবাই জানি ইন্ট্রোটা সত্যি আমার খুব পছন্দের ইন্ট্রো। তো এরপর সোজা দেখানো হয় ব্ল্যাক স্পটে, যেখানে আগের এপিসোডে দেখানোই ছিল রিসিস্ট কাল্ট গ্রুপের কয়েকজন লোক ঢুকে আসে এবং তারা হ্যাংক গ্রোগানকে দাবি করে, যাতে তারা হ্যাংক গ্রোগানকে মেরে ফেলতে পারে। আর এই রেসিস্ট কাল্ট গ্রুপের লিডার হলো চিফ অফিসার বাওয়ার্স। যারা জানেন না বলে, এই চিফ অফিসার বাওয়ারের নাতি হলো হেনরি বাওয়ার, যাকে আমরা ইট চ্যাপ্টার 1 মুভিতে দেখি সবাইকে বুলি করতে।
জাগে। তো এরপর হ্যাংক লোগান নিজে থেকেই এদের হাতে নিজের আত্মসমর্পণ করে। কিন্তু বিগ হ্যালোরান এবং তার সঙ্গী সাথী রুখে দাঁড়ায়। ২ দিক থেকেই এক প্রকার বন্দুক দেখানো হয়। তো রেসিস্ট গ্রুপ কিছুক্ষণের জন্য বাইরে চলে যায়, কিন্তু তাদের ধান্দা আলাদা ছিল। তারা বাইরে বেরিয়ে বাইরে থেকে দরজা লক করে দেয় যাতে কেউ বাইরে বেরোতে না পারে, এবং বাইরে থেকে আগুন ছোড়ে। মুহূর্তের মধ্যেই সেখানে পুরো ঘরটাতেই আগুন ধরে যায়, এবং যারাই বেরিয়ে আসতে চায় তাদেরকেই বাইরে থেকে গুলি করে। যেটা এক প্রকার মানে খুবই কি বলবো পেইনফুল একটা ম্যাহিম ছিল। এবং টু বি অনেস্ট এই সিনটা একদমই ওয়েল ডাইরেক্টেড। ভাই সত্যি দেখে প্রচন্ড কষ্ট লাগছিল ভাই। এতগুলো লোক একসাথে, ধোঁয়া চারিদিকে আগুন, মানে ইটস ইটস ভেরি সাফোকেটিং। তার মাঝেই আমরা ডিক হ্যালোরানকে দেখি অ্যাজ ইউজুয়াল ও মৃত লোকেদের দেখতে পাচ্ছে, এবং সেই পরে উইল আর রনিকে বাঁচায় অ্যাকচুয়ালি। উইল, রনি এবং হ্যাঁ, হ্যাংক ব্রোগানকেও। তবে এর মধ্যেই পেনিওয়াইজ নিজে স্বীকার করতে আসে সেখানে, এবং স্বীকার করেও। এবং স্বীকার করতে তাকে দেখে নেয় ডিক হ্যালোরান এবং মার্জ দুজনে। ওরা অনেকেই ভাববেন পেনিওয়াইজ এখানে কেন এলো? তো আমরা সবাই জানি পেনিওয়াইজ ভয়কে স্বীকার করে। ভয়কে নিজে অ্যাপার্ট ফ্রম দিস আমরা দেখি মার্জ এবং রিচকে। অ্যান্ড দিস ওয়াজ দ্য মোস্ট ইমোশনাল সিন এই সিরিজের। মানে ভাই এটা আন্দাজ করেছিলাম আগের এপিসোডেই যে রিচ নিজেকে স্যাক্রিফাইস করবে এখানে। তবে এটা সত্যিই খুবই পেইনফুল। রিচ মার্চকে বাঁচাতে নিজেকে স্যাক্রিফাইস করে, এবং শেষ মুহূর্তে মার্চকে নিজের মনের কথা সবকিছু বলে দেয়, এবং মার্জও নিজেকে নিজেই এবং মার্জও নিজে থেকেই বলে যে হ্যাঁ, সেও রিচকে ভালোবাসে। সো হিয়ার ইজ অ্যান ইন্টারেস্টিং ফ্যাক্ট অ্যাবাউট মার্জ। মার্জের পুরো নাম হলো মার্গারেট টোজিয়ার। এবার তো যারা ইট মুভিটা দেখেছেন সেখানের একটা ক্যারেক্টার হলো রিচি টোজিয়ার, অর্থাৎ রিচার্ড টোজিয়ার। এবার আশা করছি সবাই বুঝতে পারছেন মার্জ তার ছেলের নাম কেন রিচি বা রিচার্ড রেখেছিল। সো ইটস কোয়াইট হোলসাম। তো হ্যালোরান ওই আগুনের মধ্যে সার্সিকে দেখতে পাই। এবার সার্সিকে আশা করি সবাই জানেন। তবে তার কি দরকার, সে কেন দেখা দিচ্ছে সেটাও আমি বলব। তো আগুন লাগার পর বেসিস কাল্টের সবাই যখন ফিরে যেতে চায়, সেখানে আমরা দেখতে পাই ডেইরির যে বাচ্চারা, অর্থাৎ ইনগ্রিডের হাসব্যান্ড যে ছিল, তার গাড়ি স্টার্ট হয় না এবং সে পিছনে রয়ে যায়। এর মধ্যেই সেখানে ইনগ্রিড তার পেরিউইঙ্কেল রূপে বাবার সাথে দেখা করতে আসে, এবং ইনগ্রিড এবং তার হাসব্যান্ডের মধ্যে একটুখানি কথোপকথন হয়, যার মধ্যে আমরা দেখতে পাই আবার পেনিওয়াইজকে। এবং এখানেই আমরা পেনিওয়াইজের একদম নোবেল অ্যাকিউরেট একটা ইমেজ দেখতে পাই। হাতে বাচারের সেই মাংস কাটার ছুরিটা নিয়ে। ইটস ভেরি অফুল অ্যাকচুয়ালি। এখানে এসে ইনগ্রিড এবং পেনিওয়াইজ এখানে এসে পেনিওয়াইজের সাথে ইনগ্রিড কথা বলে, এবং কাট। এখানে এসে ইনগ্রিড পেনিওয়াইজের সাথে কথা বলে, বউ করে যেমনটা আগে করেছিল, এবং জড়িয়ে ধরে। পেনিওয়াইজ বলে সে এবার ঘুমিয়ে পড়বে, তার সাইকেল কমপ্লিট হয়ে গেছে, এবং তার সবাই জানি ২৭ বছর পর, পর ফিরে আসে। তার সাইকেল কমপ্লিট করে এবং শুয়ে পড়ে। কিন্তু তার চোখে যে লালসা, সেই লোভ, সেটা দেখে ইংরেজ বুঝতে পারে যে এটা তার বাবা নয়। অবশ্য উম এটা একটু অড লেগেছিল। নাহলে ২৭ বছর আগে যখন তার সামনে একটা বাচ্চা মেয়েকে খেয়ে নিয়েছিল, তখন সে বুঝতে পারেনি। কিন্তু এখন বুঝতে পেরে গেল। অবশ্য এটার একটা লজিক্যাল কারণও আছে, যেটা ডিরেক্টর বলেছিলেন। যাক গে, যখন ইনগ্রিড পেনিওয়াইজকে অস্বীকার করে,
তখনই আমরা দেখতে পাই ডেডলাইট। ডেডলাইট কি সবাই জানেন। ডেডলাইট এর আগে দেওয়ালিও দেখেছিল এবং রিচিও দেখেছিল। তো ডেডলাইট দেখার পরে সম্ভবত কিছু লোক মারা গেছে, কিছু লোক বেঁচে আছে দেওয়ালির মতো। কিন্তু তারা বিভিন্ন অফুল জিনিস, নিজের লোকের মৃত্যু, ডিস্টার্বিং জিনিস এইসব দেখেছে। তো তারপর সবাইকে যখন রেস্কিউ করা হয় তখন আমরা ইনগ্রিডকে দেখি যে সে জীবিত আছে, অর্থাৎ সে মারা যায়নি। তবে এখান থেকে দুটো অপশন খোলে, অর্থাৎ ইনগ্রিডকে পেনিওয়াইজ আবার হয়তো পরবর্তীকালে ইউজ করতে পারে বা হয়তো প্রথম থেকে ইউজ করে আসছে। তো এরপর মিস্টার হ্যানলন আসে উইলকে উদ্ধার করতে। সেখানে হ্যানলনকে জেনারেল শ ডেকে নিয়ে যায় হ্যানলনের কাছে কথা বলতে। হ্যানলন গিয়ে কথা হ্যানা- তো হ্যানলন গিয়ে হ্যালোরানকে হ্যালোরান তো হ্যানলন গিয়ে হ্যালোরানের সাথে কথা বলে, জিজ্ঞেস করে তার অবস্থা কেমন আছে, এক্সেট্রা এক্সেট্রা। এখানে জেনারেল শ তাকে পিলার্সের ব্যাপারে জিজ্ঞেস করে। ইন্টারেস্টিংলি হ্যালোরান যে সার্সিকে দেখতে পাচ্ছিল, সার্সির কাজটা এখানে। এবং হ্যালোরান এখানে সার্সির সাহায্যে দেরিতে যে পিলার আছে তার মধ্যে একটি খুঁজে পেতে সাহায্য করে ফ্রান্সিস শকে, এবং ফ্রান্সিস শ সেটাকে তৎক্ষণাৎ খোঁজে এবং বেছে নিয়ে চলে যায়। তবে এখানে গিয়ে মেজর হ্যানলন এবং ফ্রান্সিস শয়ের একটা খুবই ওয়ার বচসা হয়, এবং এখানেই আমরা জানতে পারি ফ্রান্সিস শয়ের আসল উদ্দেশ্য। অর্থাৎ সে কখনোই পেনিওয়াইজকে আটকে রাখতে বা মারতে চায়নি। সে চেয়েছিল নিজের স্বার্থে অন্য দেশের সাথে লড়াই করার জন্য পেনিওয়াইজকে ইউজ করতে, যেটা অবশ্যই হ্যানলন মেনে নিতে পারবে না। কিন্তু প্রেসারাইজ করা হয় তাকে, পিঠে বন্দুক ঠেকিয়ে, তাই সে মেনে নিতে বাধ্য হয় এবং জেনারেল শ পিলারের সেই অংশটা, অর্থাৎ সেই পাথরটাকে ইনক্রিমেট করার নির্দেশ দেয়। এবং এটার সাথে সাথেই আমরা দেখি পেনিওয়াইজকে আবার জাগ দেয়। তো ইটস কোয়াইট হর। তারপর কিছু তারপর আমরা রনি, লিলি এবং এরপরই আমরা রনি আর মার্চকে দেখি লিলির কাছে যেতে এবং লিলিকে সবকিছু বলতে। তারা তিনজন মিলে যায় সেই টাওয়ারে, গিয়ে রিচের ব্যাপারে কথাবার্তা বলে, যেখানে উইল আসতে পারে না কারণ উইলকে তার মা বারণ করে যেতে। এবং মিসেস হ্যানলন হ্যাংক ওভানকে নিয়ে যায় সেই টাইলারের আন্টির কাছে। এভরিথিং ইজ কানেক্টেড অ্যাকচুয়ালি। তারপরে এরপর আমরা দেখি উইল হ্যানলনের বাড়িতে ফোন আসে রনির থ্রুতে, এবং তার রিচের ব্যাপারে কথা বলে, যেটা পরবর্তীকালে মানে কিছুক্ষণের মধ্যেই সে বুঝতে পারে যেটা রনি নয়, এটা আসলে পেনিওয়াইজ তার সাথে খেলছে। এবং কিছু বলার আগেই পেনিওয়াইজ উইলকেও ডেডলাইট দেখায়, এবং এর সাথে সাথে এপিসোড 7 এখানেই শেষ হয়। এবার উইল ডেডলাইট দেখেছে ঠিকই, তবে উইল মারা যায়নি, তবে মারা যাবেও না, কারণ মাইক হ্যানলন এখনো আসেনি। সো অবভিয়াসলি সে মারা যাবে না, কিন্তু সেও বেভারলির মতো কিছু ডিস্টার্বিং জিনিস দেখতে পাবে, নিজের লোকের মৃত্যু দেখতে পাবে। অবশ্যই সে নিজের এবং রনির মৃত্যুটাই হয়তো দেখবে, যেটা পরবর্তীকালে হবেও। সো দ্যাটস অল আইভ গট অ্যাকচুয়ালি। আমার কিছু ডিটেলস মিস হয়ে গেলে আপনারা কমেন্টে বলে দেবেন। আর কমেন্টে একটু বেলুন করে দাও যদি ভালো লাগে আমার ব্রেকডাউন।
আমার পার্সোনাল রেটিং অনুযায়ী যদি দেওয়া যেত, আমি এই এপিসোডটাকে 10 এ 12 দিতাম। And again, big salute to Mr. Rich. থ্যাংক ইউ। গুড বাই, সায়নারা। পরবর্তী এপিসোডে ব্রেকডাউনে আবার দেখা হবে।